শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং এইডস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আদনান হোসেনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। মঞ্চের নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন, এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গাগড়া নাট্য উৎসব। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক পোড়ামাটি। নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভিন লোপা। নাট্য উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আগামীকাল বেলা 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচির একদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। এই আয়োজনের শেষ দিন আগামীকাল সন্ধ্যা 6টায় প্রদর্শিত হবে অ্যাডাম দৌলা পরিচালিত চলচ্চিত্র বৈষম্য। দেখছিলেন আগামীকাল ঢাকায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। তোরি সাথে ভাগ্য লেখা, তোকে ছাড়া যায় কি থাকা, দেখ না এই প্রেম সত্যি ফেয়ার, তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরি হার্ট বিট লেটেস্ট পেয়ার। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। ফার্স্টে তোমার কাগজ হতে হবে, তারপর আমার। এর মাঝে যদি আমরা রুমকিকে কোথাও সেটেল করে দিতে পারি, তাহলে খালামণিকে ওর কাছে রেখে তারপর আমরা। ওয়েট, আমি তো কানাডা সেটেল হব না, আমি বাংলাদেশে সেটেল হব। বাবার তো সেটা ইচ্ছা ছিল। মানে রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় রান্না বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। শসাটাকে স্লাইস করে রসুন তেলে হালকা 1 মিনিট সতে করে নিয়েছি, আর তার সাথে স্প্রিং অনিয়ন দিয়েছি। রাত 9:40 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আমি হাইরা গেছি, তুমি কেন বলতেছ? আমার কাছে তো তা মনে হইতেছে না। সত্যি আপনি পারবেন? তোমরা সবাই আমার সাথে থাকলে আমি অবশ্যই পারবো। স্যার, আমারে কি করতে হবে সেটা বলেন, আমি আপনার সাথে আছি। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতা অনুষ্ঠান মিউজিক চ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি এইডস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আদনান হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো জি ভালো আছি। তো এইডস হিউম্যানিটি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে আপনি একজন প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, সুতরাং এই ফাউন্ডেশন সম্পর্কে আমাকে কিছু কথা আপনি আজকে বলবেন। ওকে, It's Humanity Foundation. Basically, it's a non-profit, volunteer-based organization, and I started this organization in 2010. When I started my university, like nearby. তো যেটা ছিল মূল লক্ষ্যটা ছিল যে আন্ডার প্রিভিলেজ যারা চিলড্রেন আছে আমাদের কমিউনিটিতে তাদেরকে হেল্প করা থ্রু এডুকেশন এন্ড জব ট্রেনিং। বিকজ আমাদের বাংলাদেশে এমন অনেক সুবিধা বঞ্চিত শিশু আছে, স্কুল থাকা সত্ত্বেও তারা স্কুলে যেতে পারছে না বিকজ তাদের পেরেন্টস তাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না। এটা একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে কারণ আমাদের রুরাল বাংলাদেশে যেটা দেখা যায় যে ফাদার ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি অ্যান্ড উইচ ইজ অনলি ইনাফ
টু লিভ অ্যান্ড ইট, দ্যাটস ইট। সো দেখা যায় যে তারা এডুকেশন জিনিসটা অ্যাফোর্ড করতে পারে না। ইভেন আমাদের গভর্নমেন্ট স্কুল আছে, এনজিও স্কুল আছে, ফ্রি স্কুলগুলো, স্টিল পেরেন্টসরা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে না। তারা কি করছে, তাদের বাচ্চাদেরকে কাজে পাঠাচ্ছে টু আর্ন সাম মানি। সো এটার জন্য তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমরা সেরকম একটা কিছু করি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। সো আমরা হচ্ছে গিয়ে পেরেন্টসদের সাথে কথা বললাম। কথা বলার পরে পেরেন্টস বললো যদি আমাদের কাছে কাজ থাকে তাহলে ডেফিনেটলি আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো। সো দ্য আইডিয়া কেম আপ উইথ দিস। তো আমরা যেটা করলাম যে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের মাদেরকে ক্রাফটিং ট্রেনিং দেওয়া শুরু করলাম, এবং তারা কি করে ওই ধরনের ক্রাফট গুলো প্রডিউস করা শুরু করলো, এন্ড দেন দে আর কমিটেড নাও। এটা হচ্ছে লোকাল, যেমন জুট প্রোডাক্ট কিছু হয়, বা যেমন হাতের কাজগুলো হয়। সো এই জিনিসগুলো তো আমাদের বাংলাদেশে মহিলারা বা নারীরা এটা খুব নর্মালি করেই থাকে আর কি, বাট তাদের সেই প্রফেশনাল ট্রেনিংটা নাই। সো আমরা যেটা করলাম যে প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করে দিলাম, এন্ড নাও দে আর কমিটেড টু সেন্ডিং দেয়ার চিলড্রেন টু স্কুল। আচ্ছা, সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ে যে আই এম ট্রাইং টু সলভ বোথ প্রবলেম। যেভাবে আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছি মাদের জন্য এবং জেন্ডার ব্যালেন্স করছি, সেই জায়গায় ঠিক আমি বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশনের ব্যবস্থা করছি এবং তার ফিউচারটা সিকিউর করছি। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন স্টার্টেড। আচ্ছা, তো দেখা যাচ্ছে মারাও কাজ করছে, সেদিকে বাচ্চাদের পড়াশোনাটা হচ্ছে, দুটো একসাথে হয়ে যাচ্ছে। ডেফিনেটলি। আচ্ছা, তো 2010 এ যখন আপনি ইউনিভার্সিটি শুরু করছেন তখনই আপনি এই ফাউন্ডেশনের প্ল্যানিংটা মানে কাজটা শুরু হয়েছে। কেন এই ভাবনাটা কিভাবে করে আসলো? আচ্ছা, এটা এসেছিল বিকজ আমার ফ্যামিলি থেকে প্রতি বছর একটা উইন্টার ক্লোথ ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইন করা হতো, এবং যেটা হচ্ছে কি আমার বড় ভাই মোহাম্মদ শাহিদ আক্তার উনি অলওয়েজ এটা অ্যারেঞ্জ করতেন। তো 2009-এ আমি পার্সোনালি আমার ভাইকে বললাম যে ভাই আমি তোমার সাথে জয়েন করতে চাই, এন্ড ভাইয়া বললো যে ওকে ঠিক আছে। তো আমরা এই কারণে বিভিন্ন উত্তরবঙ্গে বিভিন্ন গ্রামে গিয়েছিলাম উইন্টার ক্লোথ ডিস্ট্রিবিউট করার জন্য। সেখানে গিয়ে আই মেট আ লট অফ ফ্যামিলি যাদের বাচ্চারা স্কুলে কখনো যায় নাই, বা হয়তোবা কিছুদিন গিয়েছে তারপর ড্রপ আউট স্টুডেন্ট যেটাকে বলা হয়। তো এটা কারণ জানতে চাওয়াতে আমাকে তারা বললো যে এরকম যে আমরা কিভাবে এডুকেশন এফোর্ড করবো, বিকজ আমরা খাবার এফোর্ড করতে পারি না 3 টাইমস এর। সো আমি এডুকেশন কিভাবে এফোর্ড করবো। ইনফ্যাক্ট পেরেন্টসদেরকে বলার পরে যে আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, তারা শিক্ষার যে ভ্যালুটা সেই জিনিসটা বোঝে না, বলে যে স্কুলে গিয়ে কি হবে, পড়ালেখা করে কি হবে। বাট তারা যদি এই জিনিসটা বুঝতো যে আসলে পড়ালেখা করে কি হবে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আই কেম আপ, ওখান থেকে আসার পরে আই টকড উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ডস সৈয়দ ফজলে নিয়াজ। রাইট নাও হি ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন। সো ওনার সাথে কথা বলার পরে আমি বললাম যে আমরা কি একটা করতে পারি যাতে করে এই বাচ্চাদের জন্য কোন একটা শিক্ষার ব্যবস্থা হোক। এন্ড হি গেভ মি আ সিম্পল আইডিয়া। হি সেড why don't we start a school? আমরা একটা স্কুল স্টার্ট করি। সো এটা ছিল আমার ইন্সপিরেশন। যদি ইন্সপিরেশনের কথা আমি যদি ভেঙে আর একটু বলতে চাই, তাহলে হ্যাঁ, আমার ফ্যামিলি আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন ছিল। আমার বড় ভাই, আমার বড় বোন, সো তারা আমাকে সবসময় ইন্সপায়ার করেছে টু হেল্প দ্য পিপল আই লিভ, দ্য কমিউনিটি আই লিভ দেয়ার। আচ্ছা, তো এই যে বললেন যে স্কুলের একটা প্ল্যানিং ছিল যে প্রথমে একটা স্কুল দিয়ে শুরু করো, সেই স্কুলটা কি শুরু করা হয়েছে? জি, স্কুলটা শুরু করা হয়েছে। আমি 2009-এ যখন উইন্টার ক্লোথ ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইন করি নভেম্বরে, আসার পরে আই ওয়াজ থিঙ্কিং যে আমি কিভাবে স্কুল স্টার্ট করবো, বিকজ ইটস আ বিগ থিং এন্ড ইটস আ বিগ চ্যালেঞ্জ। বিকজ বাংলাদেশে আপনি নন প্রফিট নিয়ে কাজ করা এবং এইভাবে একটা অর্গানাইজেশন ফাউন্ডেড করে কাজ করা, ইটস ভেরি ডিফিকাল্ট। অবশ্যই ডিফিকাল্ট অ্যাজ ইন আপনি ফান্ড পাওয়াটা অনেক ডিফিকাল্ট। People don't believe in volunteerism in that way, সেই মুহূর্তে আর কি। তো আমি আমার বড় বোনের সাথে কথা বললাম, নীলফার আক্তার রুহি, এন্ড উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি একটা স্কুল স্টার্ট করো এন্ড আই ক্যান হেল্প ইউ উইথ দিস। তো যেটা হলো যে জুনের 4, 2010-এ আমি একটা ছোট্ট একটা রুমে 17 জন বাচ্চাকে নিয়ে, সেটা সৈয়দপুর নীলফামারীতে, বিকজ আমি সৈয়দপুরে বড় হয়েছি। তো আমি আমার কমিউনিটিতে প্রথমে কাজ করতে চেয়েছি, যে আমি ওখানে সবাইকে চিনি, এই জন্য ওখানে কাজটা শুরু করা। তো 17 জন বাচ্চা নিয়ে আমি স্কুলটা শুরু করি, অ্যান্ড ইটস তারপরে নাম্বারগুলো বাড়তে থাকে, অ্যান্ড এভাবে করে এখন 2016-তে আমাদের 3টা স্কুল ক্যাম্পাস আছে। 655 জন বাচ্চাকে আমরা ফ্রি এডুকেশনের আন্ডারে নিয়ে এসেছি, এবং 255 জন মাকে আমরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিয়েছি। সো দ্যাটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর
me as a founder and for us like as a team of Aisha family. অবশ্যই তো সেক্ষেত্রে যে মাদেরকে যে কাজের ব্যবস্থা করে দিচ্ছেন, ট্রেনিং এর ব্যবস্থা, ট্রেনার হিসেবে এখন কাদের কারা কারা আছে? আমাদের কিছু লোকাল ট্রেনার সেখানে আছে যারা এমনি সেলাইয়ের কাজ শেখায় থাকেন বা বিভিন্ন ধরনের দোকানে ওনারা কাজ করে থাকেন, এমব্রয়ডারি বা হাতের কাজ যেগুলো করে থাকেন। সো আমরা তাদেরকে যাই রিকোয়েস্ট করছি, যেহেতু আমি ওখানে বড় হয়েছি, আই নো লট অফ পিপল, মাই পেরেন্টস এর থ্রুতে হচ্ছে গিয়ে আমি ওনাদেরকে নিয়ে আসছি, তারা ওখানে ট্রেনিং প্রোভাইড করছেন। এবং শুধু ওটাই না, আমরা বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং কে নিয়ে আসে পে করে আমরা আমাদের যে সমস্ত ওয়ার্কার আছে তাদেরকে হচ্ছে গিয়ে আমরা কাজগুলো শিখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সেখানে 3টা স্কুলই কি আপনাদের সৈয়দপুরে আছে এখন পর্যন্ত? আমাদের 3টা স্কুল, একটা হচ্ছে টঙ্গী, ঢাকার টঙ্গী চেরাগালিতে, একটা হচ্ছে সৈয়দপুর নীলফামারীতে, আর একটা হচ্ছে বিরামপুর দিনাজপুরে, which is very close to hilly Indian border আর কি। আচ্ছা, তো নতুন বছরে নতুন ভাবে সাজানোর আরো কি কোনো প্ল্যান আছে ইটস ফাউন্ডেশনকে? ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনে বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা স্কুল প্রজেক্টে আরো ডেভেলপ করব, আরো এক্সটেন্ড করব। So my plan as a founder, like I want to set up 100 schools in Bangladesh. So that's the 3rd school, and 4th school niye we are still working on. আচ্ছা আচ্ছা, so inshallah very soon middle of the year আমরা হয়তো একটা স্কুল সেট আপ করতে পারবো, প্ল্যান আছে। তো এত চমৎকার একটা উদ্যোগের জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো এই কাজের জন্যই 2015 এ ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে মোস্ট প্রমিসিং ইয়াং সোশ্যাল এন্টারপ্রেনার 2015 এই অ্যাওয়ার্ডটা আপনি পেয়েছেন, টাইটেলটা পেয়েছেন, এটার জন্য অভিনন্দন। এবং অনুভূতিটা কেমন ছিল? আসলে অনুভূতিটা I didn't expect that. যখন আমি অ্যাপ্লিকেশন দেখেছিলাম, I applied for this award, and 2 weeks পরে they sent an email যে congratulations, you have been selected for this program. So it's basically a business entrepreneurship training program, যেটা হচ্ছে গিয়ে US Department of State থেকে ফুল ফান্ডেড আমাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল ফ্রম হচ্ছে গিয়ে আপনার জলকোনা ফাউন্ডেশনের থ্রুতে। It's a non-profit US-based organization, এবং সেখানে গিয়ে আমরা সিয়াটেল ওয়াশিংটনে বিভিন্ন ধরনের ট্রেনিং পেয়েছিলাম, এবং ট্রেনিং কোম্পানিগুলো ছিল লাইক মাইক্রোসফট, গুগল, বোয়িং। সো এই ধরনের কোম্পানিগুলোর কাছ থেকে ট্রেনিং পাওয়া, ইট ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। অবশ্যই সবাই তো সেখানে যাওয়ার একটা আশা থাকে, স্বপ্ন থাকে। আপনি সেখানে গিয়েছিলেন এবং ট্রেন হয়েছে? জি, ট্রেন হয়ে আসছি। The reason behind the training was যে আমি যাতে এই স্কিলগুলো এসে আমি আমার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমি বলবো যে অ্যাওয়ার্ডটা যতটুকু পেয়েছি, ইট ওয়াজ অল বিকজ অফ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এন্ড মাই ওয়ার্ক। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট US Department of State যে আমাদেরকে লাইক এভাবে করে, বাংলাদেশ থেকে আমরা টোটাল 8 জন গিয়েছিলাম। আচ্ছা, সো আই ওয়াজ ওয়ান অফ দেম। কাজ করার অভিজ্ঞতাটা কি রকম সেখানে? এত বড় বড় কোম্পানিতে আপনার ট্রেনিং হয়েছে। It was amazing feeling. এটা আসলে এভাবে করে ভাষায় বোঝানো সম্ভব না, কারণ যে এক্সপিরিয়েন্স গুলো ছিল সেটা আসলে মানে ইটস রিয়েলি অ্যামেজিং। এন্ড আই এম গ্ল্যাড যে আমি হয়তো যে স্কিল গুলো শিখেছি সেটা এসে আমি আমার টিম মেম্বারের সাথে শেয়ার করেছি, and I'm implementing those skills to my organization. So which is the best thing. এবং আপনার ফাউন্ডেশনের জন্য অনেক কাজে লাগবে সামনে, আমরা সেটা আশা করছি। এর পাশাপাশি আপনি টার্কিতে আপনি অ্যাম্বাসেডর হিসেবে আছেন, এবং আমি স্টার্টআপ ইস্তাম্বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি বাংলাদেশে। সো বেসিক্যালি আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ স্টার্টআপ কমিউনিটিকে টার্কিতে গিয়ে। সো আমি অলরেডি গত বছর একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, এন্ড নেক্সট ইয়ার অক্টোবরে এই ইয়ারে আবার যাচ্ছি, গিয়ে সেম ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। তো এই যে টার্কিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, কি কি বিষয় নিয়ে বা কিভাবে বাংলাদেশকে ওখানে আপনি রিপ্রেজেন্ট করছেন? বেসিক্যালি ইটস আ স্টার্টআপ কমিউনিটি। আমাদের বাংলাদেশে যে সমস্ত এন্টারপ্রেনাররা তাদের বিজনেসগুলো স্টার্ট করছে, ইটস লাইক টেক বিজনেস বা হচ্ছে গিয়ে নর্মালি যারা সোশ্যাল এন্টারপ্রেনার আছে বা এন্টারপ্রেনার আছে, বিভিন্ন আইডিয়াগুলো নিয়ে কাজ করছে, সেই জিনিসগুলো আমি যাই ওখানে বাংলাদেশে লাইক বাংলাদেশকে পুরোটা রিপ্রেজেন্ট করছি যে বাংলাদেশের বিজনেস কমিউনিটি হচ্ছে এটা, and I'm trying to connect all those startup community to the Istanbul startup community. So that's my job basically. আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি আপনি কান্ট্রি ডিরেক্টর হিসেবেও কাজ করছেন ইন্দোনেশিয়ায়, মানে একসাথে মোটামুটি অনেকগুলো কাজে আছেন। সেই কার্যক্রমে কি আছে? So basically our Root Institute, it's an environment research company. বেসিক্যালি তারা এনভায়রনমেন্টের উপরে রিসার্চ করে থাকে। তো আমার কাজটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো এনার্জি বা এনভায়রনমেন্ট বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছে, তাদের সাথে এটা ওআরআই কে কানেক্ট করিয়ে দেয়া, প্লাস ওআরআই এর সাথে আমাদের স্পেশাল একটা রিলেশন আছে উইথ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, যেটা আমরা একটা
ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করে থাকি, যেটা ইন্টার্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমাদের এখান থেকে একজন ইন্টার্ন ইন্দোনেশিয়া গিয়ে ওআরআই এর সাথে কাজ করে, এবং ওআরআই এর একজন এসে আমাদের সাথে আমাদের ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনে কাজ করে। সো আমরা অলরেডি একজন ইন্টার্ন বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছি, এন্ড হি ইজ কামিং ব্যাক টুমরো বেসিক্যালি। সো এন্ড নেক্সট ইন্দোনেশিয়া থেকে এখন একজন আসবে, এসে 3 মান্থসের জন্য আমাদের ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সাথে কাজ করে যাবে। সো এটা এখন খুব ছোট পরিসরে কাজ করছি, আমরা এখনো এটা নিয়ে ভাবছি। সো মেবি ভবিষ্যতে হয়তো বা এটাকে আরো অনেক বড় করে কাজ করার আমাদের ইচ্ছা আছে। আচ্ছা, মানে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মধ্যে কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে। জি, কমিউনিকেশনটা সুন্দর, প্লাস হচ্ছে গিয়ে আপনার আমরা ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনকে আমরা ইন্টারন্যাশনালি লঞ্চ করতে চাই। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমরা ওয়ারের সাথে কাজ করছি, এবং পরে হয়তো ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের স্কুলগুলো ইন্দোনেশিয়ার বিভিন্ন আন্ডার প্রিভিলেজ কমিউনিটি গুলোতে হতে পারে। আচ্ছা আচ্ছা। সো দ্যাটস আ বাংলাদেশি অর্গানাইজেশন ওয়ার্কিং ইন ইন্দোনেশিয়া। সো দ্যাট উইল বি আ লাইক সামথিং ভেরি ডিফারেন্ট। আচ্ছা, তো এত কাজের কথা তো আমরা শুনলাম, এসবের পাশাপাশিও বাংলাদেশের কালচার এবং হিস্ট্রি নিয়ে আপনি গবেষণা করছেন, আপনার 2টো বইও বের হয়েছে। জি জি। তো 2টো বই সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি আমি রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেছি ফর লং টাইম, about 3.5 years. So এটার মধ্যে আমি যাদের সাথে কাজ করছিলাম, they are British and American. So এই বইয়ের রিজনটা ছিল যে I was one of the co-author of this book. এটা হচ্ছে Silk Road runs through Bangladesh. So basically Silk Road হচ্ছে like 2000 বছর আগের যে ট্রেড গুলো হতো এই বিষয়গুলোর উপরে। So the book is covered by that topic. আর আরেকটা ছিল প্যারাডাইস অফ নেশন, যেটা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যটাকে তুলিয়ে ধরার জন্য এই বইটা লেখা হয়েছে। সো এই বইটা লেখা হয়েছে একজন ব্রিটিশ স্পেশালিস্ট দ্বারা, বাট আই ওয়াজ ওয়ান অফ দ্য লাইক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এন্ড কো অথর অফ দিস বুক। আচ্ছা, তো নতুন কোনো বই কি লিখছেন বা পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, বাট এখন পর্যন্ত আর কি ওইভাবে করে স্টার্ট করা হয়নি। আচ্ছা, কথা বলতে অনেক ভালো লাগলো। এত চমৎকার উদ্যোগের জন্য আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং সকল কাজের সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।